আমার সেবাটা তো আমি তখনই পাবো যখন আমি ডাক্তার পর্যন্ত পৌঁছাবো, তার পূর্বে তো আমার সেবা পাওয়ার সুযোগ নেই। সেই আমাদের সহযোদ্ধারা, বিশেষ করে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স যারা চালান এবং যিনি সহযোগী থাকেন, অ্যাম্বুলেন্সের যিনি মালিক, তারা আমাদেরকে যে সেবাটা দিয়ে থাকে, আমি বিশেষ করে গত কয়েকটি ঘটনা আমার মনে এমনভাবে দাগ কেটেছে। আমি আমাদের নেতাকর্মীদের সাথে আলোচনা করেছি যেটা কি করা যায়। তখন তারা বলল যে ভাই, আমরা যদি এরকম একটা সম্মাননার ব্যবস্থা করি তাহলে মনে হয় এই যে আমাদের যে ড্রাইভারগুলো এত কষ্ট করলো, যে হেল্পারটা সারাদিন থাকলো, এবং আমাদের ওদের প্রচেষ্টার কারণে আমাদের নাজমুল ভাই বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত কতদিন রাখছে আমরা জানি না, কিন্তু সেবাটা পাওয়ার পরে আমরা বলতে পারি বা বুঝতে পারি যে না, আমার সন্তান বিনা চিকিৎসা মারা যায়নি, আমার সন্তানের চিকিৎসা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রাখেনি, তিনি মারা গিয়েছেন। তো এই জায়গাটা যে একটা স্বস্তির জায়গা, আমাদের সন্তান বা মানুষ, আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায় আমরা অনেক কষ্ট পাই, কিন্তু তারপরও আমরা কিন্তু অনেকেই বলি যে আমার বাবা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে, আমি কৃতজ্ঞ বা আমি শান্তিতে আছি যে আমার বাবা মার আমি ট্রিটমেন্টটা করতে পেরেছি। তো তদ্রূপ এরকম একটা অ্যাক্সিডেন্ট যখন হয়, আমাদের আশরাফ ভাইদের মতো লোক, নাজমুল ভাইদের লোক যখন সন্তানটা সকালে স্কুলে রেখে গেছে, দুপুরে যখন সে খবর পায় যে সেই জায়গায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এরকম একটা বিমান দুর্ঘটনা হয়েছে, তার সন্তানের কি অবস্থা তারা জানে না, কিন্তু সেই সন্তানদেরকে রক্ষা করার জন্য যারা সবার আগে পৌঁছিয়ে যায় হসপিটালে নেওয়ার জন্য, আমাদের সেই অ্যাম্বুলেন্স ভাইয়েরা, অ্যাম্বুলেন্স যারা চালায়, ড্রাইভার এবং হেল্পার এবং মালিকরা যখন নির্দেশনা দেয় তোমরা যেখানে আসো তাড়াতাড়ি সেই মাইলস্টোন স্কুলে যাও, তাদের জন্য তো আমাদের কিছু একটা করা উচিত। এই চিন্তা থেকেই আমরা মনে করলাম যে আসলে তাদেরকে আমরা বড় কিছু করতে পারবো না, কিন্তু তাদের যে স্বীকৃতি, তাদের যেটুকু প্রাপ্য সম্মান, সেই সম্মানের জায়গাটা যদি আমরা দিতে পারি তাহলে হয়তো তারা আগামী দিন আরো উৎসাহিত হবে। যারা আজকে এখানে নেই, যারা শুনবেন, তারা উৎসাহিত হবে যে না, এই যে সেবামূলক একটি কাজ, এখানে শুধু অর্থই না, একজন মালিক যখন অ্যাম্বুলেন্স কিনে তিনি টার্গেটই করে মানুষের সেবা দেব। হ্যাঁ, গাড়ি পরিচালনা করার জন্য অনেক পয়সা খরচ হয়, তেল খরচ হয়, ড্রাইভার খরচ হয়, তাদের জন্য টাকা নিতে হয়, এটা ঠিক আছে, কিন্তু তার ধর্মটা কিন্তু, তার টার্গেটটা কিন্তু সেবা। যে ড্রাইভার সমস্ত কিছু বাদ দিয়ে, একজন মানুষ একটা লাশের সাথে কিন্তু আমরা সারাদিন থাকতে পারি না, আমরা ভয় পাই। রাতে যখন একটা লাশ নিয়ে এই হসপিটাল থেকে একটা লাশ নিয়ে যখন আমি, ধরেন আমার কথা বলি, আমার মার লাশ নিয়ে আমি যখন বাংলাদেশ মেডিকেলের শরীয়তপুর দিকে রওনা করেছি, আমি অ্যাম্বুলেন্সে ছিলাম, হয়তো অনেক লাশ আছে যেখানে অ্যাম্বুলেন্সে কেউ থাকে না, ড্রাইভারই থাকে। এই যে একটা ভীতিকর অবস্থা, কারণ আমরা মৃত্যুর ভয় সবারই আছে, তো সেখানে যে ড্রাইভার ভাই আমাদের এই সেবাটা দিচ্ছে, তাদের তো আমাদের মনে রাখা উচিত, তাদের তো আমাদেরকে ধন্যবাদ করতে দেওয়া, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। যা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করেছি, বা আমরা আমাদের নেতাকর্মীরা মনে করেছে যে আমাদের এই কাজটা করা দরকার। সেই জন্যই কিন্তু আজকে এই সামান্য আমাদের প্রচেষ্টা। আমি জানি না যে আপনারা খুশি হবেন কি রাগ হবেন, বা কে রাগ হবে কে খুশি হবে সেটা আমার দেখার ব্যাপার না। আমার দেখার ব্যাপার হলো, আমার মনে হয়েছে একজন মানুষকে আমার অবস্থান থেকে সামান্যতম সম্মান দেওয়া দরকার, সেই জন্যে কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি। তো সেই অনুষ্ঠানে উপস্থিত সবার আগে আমাদের সেই সম্মানিত ভাইরা, মালিক এবং শ্রমিক ভাইরা উপস্থিত, এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমাদের শাহাবুদ্দিন ভাই, আমার সালাম ভাই সহ এই পশ্চিম থানার বিএনপি নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ, আর আমি দুইজন মানুষকে দাওয়াত করেছি। আমি নিজেই বলেছি, ভাই আমরা এরকম একটা প্রোগ্রাম করছি, আপনারা একটু আসেন। সাথে সাথে আমাদের যেখানে নাজমুল ভাই, ওনার একটা বড় বাচ্চা মারা গিয়েছে, তো উনি আবার আমাদের যে একটা ইউনিটি হয়েছে সেখানকার সভাপতি, সেই নাজমুল ভাই আমার বন্ধুর বড় ভাই। আরেকজন মানুষ, সবার প্রতি আমার ব্যক্তিগত সিম্পেথি আছে, আমারও সন্তান আছে, আমি বুঝি, কিন্তু যে মানুষটার জন্য আমি খুবই চিন্তিত ছিলাম, এখনো আছে। আমি ওনার বাসায় বেশ কয়েকবার গিয়েছি। এই যে আমাদের এখানে 28 জন বাচ্চা মারা গিয়েছে, আমাদের শিক্ষক মারা গিয়েছে, কর্মচারী মারা গিয়েছে, সবার বাসায় গিয়েছি, 2-1 জন বাদে হয়তো তাদের ঠিকানা পাইনি, কিন্তু যে মানুষটার কথা বেশি আমার মনে হয়েছে সেটা হলো আমাদের আশরাফ ভাই। কেন মনে হয়েছে? যে আশরাফ ভাইয়ের 2টা সন্তান। একজন মানুষের 10 জন সন্তান থাকলেও কিন্তু সন্তানদের অবহেলা কেউ করে না, সন্তানদের ভালোবাসার কমতি হয় না, কিন্তু তার 2টা সন্তান,
সে দুইটা সন্তান একসঙ্গে মৃত্যুবরণ করেছে এই বিমান দুর্ঘটনা। যার কারণে আমি নিজে গিয়ে দেখেছি তার নিজের অবস্থান এবং তার ওয়াইফের যে অবস্থা, অর্থাৎ সেই সন্তানদের বাবা মায়ের অবস্থান আমি দেখেছি। যার কারণে আমি সবসময় তাদের কথা চিন্তা করি এবং আমার খুবই কষ্ট হয় তাদের কথা চিন্তা করলে। তো এই দুইজন মানুষকে আমি দেখেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, আপনাদের সামনে যে এই মানুষগুলোকে আপনারা অনেক উপকার করেছেন। আশরাফ ভাই একটা কথা বলেছে যে তার সন্তান শেষ কথা তার সাথে বলতে পারেনি, শেষ কথাটা বলেছে ওই ড্রাইভারের সাথে। তার মানে ওই ড্রাইভারটা কত আপদ তখন ছিল ওই বাচ্চাটার কাছে। ওই বাচ্চাটা তার কোনো অবলম্বন ছিল না, বাচ্চারা ওই ড্রাইভারকে চিনে না, জানে না। কিন্তু সেই বাচ্চার কাছে আমি সেই ড্রাইভারের কাছে আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি সাথে সাথে সেই বাচ্চার বাবাকে ফোন করে বলেছে যে আপনার বাচ্চাই কথা বলেছে। যাই হোক, আমরা সবাই মারা যাব, আমাদের সবারই সন্তান আছে, আমরা বিপদে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করে। এরকম বিপদ যাতে আমরা অনেকেই যেহেতু সমাজে চলাফেরা করি, আমাদের অনেক শত্রু মিত্র আছে, তা আমরা কিন্তু একটা কথা বলি গ্রাম্য ভাষায় যে এরকম বিপদ যাতে কোনো শত্রুরও না হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাদের যে বিপদ দিয়েছে, নাজমুল ভাই এবং আশরাফ ভাইদের যে বিপদ দিয়েছে, যে ধৈর্য ধারণ করার যে শক্তি তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করছে, এরকম ধৈর্যর পরীক্ষা যাতে আল্লাহ পাক আর কারণ না নেয়। আমরা সবাই মারা যাব, আমাদের সন্তানরাও মারা যাবে, কিন্তু এরকম ভাবে যে স্কুলে দিয়ে আসলাম আর নিতে পারলাম না, লাশ নিলাম, আমার দুটো বাচ্চা একসাথে মারা যাবে, এরকম আল্লাহ রাব্বুল আলামিন এরকম ধৈর্যের পরীক্ষা যাতে কেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধৈর্য ধরার তৌফিক দেয়। আমি বলবো এই যে মেডিকেল, আধুনিক মেডিকেল, সেদিন আমাদের একটা বড় প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমি অসুস্থ, তারপরে যেহেতু প্রোগ্রামে যাবো রেডি হয়েছিলাম, তখন 1:20 বাজে, সরি 1:30 না, 1:30টার মতো বাজে। আমাকে এক সাংবাদিক ভাই ফোন দিল, জাহাঙ্গীর ভাই এখানে সে আছে, যে আমার হাত তুললো, জুয়েল আমার ছোট ভাই, সে একদিকে সাংবাদিক আর একদিকে আমার ছোট ভাই, সে পলিটেকনিক্যাল লেখাপড়া করেছে, সে সুবাদে তো সে ফোন দিল যে ভাই এখানে অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে। আমি কেমন দুর্ঘটনা? ও খুব একটা বললো ভাই আমি জানি না, আমি যাচ্ছি। তো আমি মনে করছি বিমান তো সব শহর হয়ে পড়ে, এটা হইতেই পারে। পরে আরেকজন ফোন দিল যে ভাই এরকম এরকম এখানে একটা বড় দুর্ঘটনা ঘটেছে। আমি দৌড়িয়ে আমি আসলাম বাংলাদেশ মেডিকেলে। বাংলাদেশ মেডিকেলে এসে আমি যখন ইমার্জেন্সিতে আসি, এখানে পড়ায় আমি বলবো যে ফ্লোরে আমাদের গ্রামের ভাষায় বলে না যে এক হাঁটু পানি না, তার চেয়ে কম, কিন্তু হয়তো পানিটা থাকলে তার চেয়ে বেশি হতো। স্যালাইন মানে একটা বাচ্চাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য যা যা দরকার প্রাথমিক, একটা পুরো বাচ্চাকে সব ট্রিটমেন্ট তারা দিচ্ছে। এই ডাক্তার, নার্স এবং অন্যান্য যারা সহযোগী আছে সবাই এমন সুন্দরভাবে কাজ করতেছে, আমি দেখে খুব অভিভূত হলাম। আমি তাদেরকে ধন্যবাদ দিলাম। আমার সাথে যারা ছিল আমি সদরকে সরিয়ে নিয়ে আমি চলে গেলাম, দূরে চলে গেলাম, যে তারা সেবাটা দেখ। আমি সেই জন্য আমি আমাদের এই কর্তৃপক্ষ, এই প্রতিটা হসপিটাল, নট অনলি বাংলাদেশ মেডিকেল বা আধুনিক মেডিকেল, প্রতিটা হসপিটালে এইভাবে কাজ করেছে, তাদের সেবা দিয়েছে। আমরা দেখেছি আমরা অনেক অমানুষ আছি এই দেশে, বাংলাদেশে অনেকে আমরা অন্যায় করি, অপরাধ করি, কিন্তু ভালো মানুষও আছে। অনেকে অন্যায় করে, অপরাধ করে, তারা ভালো কাজও করে, এটা ঠিক। শুধু সমাজের যারা প্রতিষ্ঠিত ভালো মানুষ, যাদের প্রতিষ্ঠিত অর্থবিত্ত আছে, তারাই যে ভালো কাজ করে তা না। আমাদের সমাজের প্রতিটা মানুষ যখন মানুষ বিপদে পড়ে তাদের সামনে থাকার চেষ্টা করে। আর আমি দেখেছি করোনার সময়, আমি কথাগুলো বলছি এই কারণে, অ্যাম্বুলেন্স কি করে, আমি করোনার সময় দেখেছি, আমি নিজেও করোনার সময় বিভিন্ন জায়গায় কাজ করেছি, মানুষকে মাস্ক দিয়েছি, অক্সিজেন সিলিন্ডার দিয়েছি, মানুষকে খাদ্যদ্রব্য উপহার দিয়েছি, কারণ তখন মানুষ কাজ করতে পারে না। আমি তখন দেখেছি অ্যাম্বুলেন্সের কি প্রয়োজন। একটা রুগী নিয়ে যাবে, মানুষ গাড়িতে নিতে চায় না, বেবি ট্যাক্সিতে নিতে চায় না, এই অ্যাম্বুলেন্স চালারা কিন্তু তখন দৌড়িয়ে নিয়ে যায়। লাশ, করোনার সময় বাবা মারা গেছে, সন্তান তার লাশ ধরতে যায় না, সন্তান মারা গেছে, বাবা তার লাশ ধরতে যায় না, তখন এই অ্যাম্বুলেন্সের ভাইরা অর্থাৎ ড্রাইভার এবং তারা কিন্তু এই লাশ পরিবহন করেছে, কবরস্থানে নিয়েছে, তারাই দাফন করেছে। এমন ঘটনা আছে যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার হেল্পার মিলে লাশ দাফন করেছে, অন্য কেউ করে নাই, তার আত্মীয় স্বজন আসে নাই, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি সেটা দেখেছি। আমি একটা গল্প বলি, আমি একদিন মহাখালী দিয়ে যাচ্ছিলাম, তখন মহাখালীতে কিন্তু বড় হসপিটাল ছিল করোনা। সেখানে দেখি একজন মানুষ দিনাজপুর থেকে নিয়ে আসছে, তার অক্সিজেন সিলিন্ডার শেষ। ওই ড্রাইভারের যে আকুতি আমি দেখেছি, অক্সিজেন সিলিন্ডার শেষ, সে দৌড়ে ঢুকছিল মহাখালী হসপিটালে, ওই যে মহাখালী নতুন যেটা করছিল বাস স্ট্যান্ডের সাথে করোনা হসপিটাল করেছিল ডিএনসিসি, সেখানে সেই ড্রাইভারের আকুতি আমি দেখেছি। সে একটা অক্সিজেন সিলিন্ডারের জন্য ডাক্তারদের সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু ডাক্তার অক্সিজেন সিলিন্ডার দিতে পারে নাই।
আমি চোখের সামনে দেখলাম সেই লোকটা আসলো, এই লোকটাকে ধরলো, ওই 2 মিনিটের মধ্যে লোকটা মারা গেল অক্সিজেনের অভাবে। তার মানে সবগুলো কাজ কিন্তু ড্রাইভারই করেছে। ওর আত্মীয় স্বজন ছিল হয়তো, তারা তো এমনি শোকে বিমর্ষ, তারা তো কোনো কাজ করতে পারতেছে না। এই যে আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা যে কাজ করেছে, আমি সেই জিনিসগুলো আমার নিজের চোখে দেখা। সেই জন্য আমার মনে হয়েছে যে আমাদের এই যে সমস্ত ড্রাইভার এবং মালিক যারা আছেন, যারা হেল্পার আছেন, তারা অনেক ভালো কাজ করে। সমাজে অনেক ভালো মানুষ তারা। যারা বড় বড় অট্টালিকা থাকে, 1000 কোটি টাকার মালিক, তারাই কিন্তু ভালো মানুষ হয় না। সমাজে ভালো মানুষ হওয়ার জন্য আপনার টাকা আনার দরকার নাই। সমাজে ভালো মানুষ হওয়ার জন্য আপনার দাড়ি টুপির দরকার নাই। সমাজে ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মন দরকার। আমরা সবাই যদি ভালো একটা মনের অধিকারী হই, তাহলে সমাজের অনেক রকম, আজকে আমরা যে সমস্যায় ভুগছি, সামাজিক সমস্যায়, এই সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। আমি 1:30টার সময় আমি যে কথাটা বলছিলাম, আমি এখানে আসছি, বিপর্যস্ত অবস্থা দেখছি। আমি হয়তো অনেকক্ষণ কান্না করেছি, চোখের পানি রাখতে পারিনি। বাচ্চাদের অবস্থা দেখে আমি মনে করেছি যেটা হতো আমার বাচ্চাটা যে সেই অবস্থা হতো, আমার কি অবস্থা হতো। তো আমাদের নেতা, আমি যে কথাটা বললাম যে দীর্ঘ 17 বছর যিনি আমাদের মাঝে নেই, আমাকে 2:35-এ ফোন দিয়েছি যে জাহাঙ্গীর তুমি কোথায়। আমি বললাম ভাইয়া আমি তখন আমি হসপিটালে আমাদের বাচ্চাদের কি অবস্থা। আমি বললাম যে এই অবস্থা, আমরা এখান থেকে সবাইকে বার্ন ইউনিটে পাঠিয়েছি। তখন আমাকে বললো যে ডাক্তার জাহিদ, ডাক্তার রফিক আসতেছে, ওরা মেডিকেল টিম, ওখানে 2টা মেডিকেল টিম আমরা বার্ন ইউনিটে মেডিকেল টিম রেখেছি, এবং তোমাদের ওখানে অর্থাৎ উত্তরা একটা টিম পাঠিয়েছি। তুমি ওদের সাথে যোগাযোগ করো, যত দ্রুত সম্ভব যত ধরনের সাহায্য লাগে, সহযোগিতা লাগে, তোমরা ঝাঁপিয়ে পড়ো, সেই সহযোগিতা করো, তাদের আগে বাচ্চাদের ট্রিটমেন্ট করো। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিক সেই ফোনেই ছিলেন, আমার সাথে ফোন করেছে, আমাদের নেতাকর্মীর সাথে ফোনে কথা বলেছে, এই যে খোঁজখবর নিয়েছে, এবং বলেছে যাদের বাচ্চারা মারা গিয়েছে হয়তো আমরা বাচ্চা ফেরত দিতে পারবো না, কিন্তু তাদের পাশে তোমরা থাকো, তাদের যখন যে কোনো ধরনের কর্মকাণ্ডের প্রয়োজন হবে তোমরা পাশে থাকো। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করেছি আমাদের প্রতিটি পরিবারের সাথে থাকতে। তো আমাদের নেতা শুধু সেই দিনই নাই, পরবর্তীতে প্রতিটা দিন, প্রতিটা সময় আমাদের খোঁজ খবর নিয়েছে যে এই বাচ্চাগুলোর, এই ফ্যামিলিগুলোর কি অবস্থা। হয়তো আমাদের সাথে এখানে অনেক ফ্যামিলি আছে, আমরা সবাই মাইলস্টোনে যারা লেখাপড়া করি, আমাদের সন্তানরা লেখাপড়া করে, আমরা ম্যাক্সিমামই মধ্যবিত্ত ঘরের মানুষ। তা আমরা মধ্যবিত্ত ঘরের, আমাদের হয়তো অনেক অর্থবিত্ত নেই, কিন্তু এই সন্তানগুলো যে মারা গিয়েছে, সন্তানগুলো যারা আহত হয়েছে, এখনো অনেকে ট্রিটমেন্ট করতেছে। সেদিন আমাদেরকে ওনারা ডেকেছিলেন, আমাদের আমিনুল হক সাহেব সহ আমরা বসেছি। ওনারা একটি প্রোগ্রাম চেয়েছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। আমাদের মহানগরী কনভেনর আমিনুল সাহেব কথা বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সেই প্রোগ্রামটি আমাদের পার্টির চেয়ারম্যান দিবেন, এবং ওনাদেরকে নিয়ে আমরা বসবো। এবং আগামীকালকে আমাদের একটি প্রোগ্রাম আছে। আমাদের 7টা বাচ্চা এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। আমাদের মহানগরীর পক্ষ থেকে আমিনুল হক সহ আমরা আগামীকালকে 2টার সময় যাব। গত পরশুদিন ছিল, সেখানে আমরা যেতে পারিনি, আমাদের এক নেতা অসুস্থ, যার কারণে আমরা আগামীকালকে যাব। আমরা সবসময় আপনাদের পাশে আছি। তবে আমি হলফ করে বলতে পারি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের চেয়ে বেশি আপনাদের পাশে আছে। কারণ উনি আমাদেরকে যেভাবে কথা বলেছেন, আমাদের যেভাবে প্রেশার দিয়েছেন যে তোমরা থাকো। পাশাপাশি আরেকটি কথা বলি, যেখানে আমাদের একটি ব্যানারে একটি লেখা আছে, করোনার সময় জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনারা অনেক কাজ করেছেন। একটা ছেলে গুলি খেলে, একটা বাচ্চা গুলি খাওয়ার পর আপনারা নিয়ে গেছেন। হসপিটালগুলো অনেক ভালো কাজ করেছে। কাজেই আপনারা যদি ইনশাআল্লাহ, আপনারা এত কিছু করছেন আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য, আমাদের বলতে সাধারণ মানুষের জন্য, অবশ্যই একটি মানবিক সরকার যখন দেশে প্রতিষ্ঠিত হবে, আগামী নির্বাচনে, জানুয়ারিতে নির্বাচন হবে, আমাদের নেতা জনাব তারেক রহমান বারবারই বলছে যে অতীতে যে স্বৈরাচারী সরকার ছিল, তারা যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, প্রকৃতি আমাদের সাথে যে নিপীড়ন করেছে, আমরা যদি আগামীতে ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হয়, তারেক রহমান বলেছে বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র গঠন করবে, বাংলাদেশ একটি মানবিক সমাজ ব্যবস্থা গঠন করবে। আর সেই সমাজ ব্যবস্থায় আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ, দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অ্যাম্বুলেন্স মালিক এবং চালকদেরকে রাষ্ট্রীয় সুবিধা, এখানে বলা আছে রাষ্ট্রীয় সুবিধার আওতায় আনা হবে ইনশাআল্লাহ। অ্যাম্বুলেন্স মালিক এবং চালক, তাদেরকে রাষ্ট্রীয় সুবিধার আওতায় আনা হবে। এবং আমাদের যে সহযোদ্ধারা, আমাদের যে সন্তানরা আমাদের এখানে মৃত্যুবরণ করেছে দুর্ঘটনায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা শহীদ। আমরা জানি পানিতে ডুবে মারা গেলে, আগুনে পুড়ে মারা গেলে তারা শহীদ হয়। আমরা যদি ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসি আপনাদের ভোটে, আমরাও তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করবো ইনশাআল্লাহ, এটা আমরা বলছি। এবং আমরা কিন্তু আরেকটি কথা বলেছি,
আমাদের এই বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের যে সমস্ত সহযোদ্ধা নিহত হয়েছে, আহত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, এবং এই জুলাই আগস্টে যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছে, সকলকেই কিন্তু 71 সনে যেমন যারা মুক্তিযুদ্ধ করেছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের যে মুক্তিযুদ্ধ উপাধিতে ভূষিত করা হয়েছে, আমাদের এই বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হবে ইনশাআল্লাহ। এটা আমাদের নেতার কথা। কাজেই এই অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কথা বলে তো আর শেষ করা যাবে না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায় করেনি, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে কিভাবে সাজা দিয়েছে, কিভাবে তাকে এই সরকার মানে গত হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার কি অন্যায়ভাবে তাকে নির্যাতন করেছে। আমাদের নেতা তারেক রহমান কোনো অপরাধ করেছে? তাকে এই দেশে থাকতে, এই দেশ থেকে যেতে বাধ্য করেছে। এবং তারেক রহমান এদেশ থেকে না থেকেও এই যে 17 বছর এই ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, এই দেশের জনগণ আপনারা একসঙ্গে ছিলেন বিদায় তো তিনি সফল হয়েছেন, তাই না? আপনারা যদি না থাকতেন তাহলে কিন্তু সফল হতেন, তাহলে সফল হতেন না। কাজেই তিনি যেমন আন্দোলনে সফল হয়েছেন, আগামী দিনে এই রাষ্ট্র মেরামত করে রাষ্ট্র গঠন প্রক্রিয়া যে কর্মসূচি আসবে সেগুলো আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। সফলতার কোনো বিকল্প নেই। আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য অতীতে যারা স্বৈরাচারী আচরণ করেছে, সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা তাদের পকেটে ছিল, ভ্যানিটি ব্যাগে ছিল, তারপর কিন্তু রাষ্ট্রে টিকতে পারেনি, কারণ জনগণ তাদের সাথে ছিল না। বিএনপির সাথে জনগণ আছে, খালেদা জিয়ার সাথে জনগণ আছে, তারেক রহমানের সাথে জনগণ আছে, সেই জন্যে কিন্তু খালেদা জিয়া, তারেক রহমান বারবার সফল হয়েছে। জিয়াউর রহমান 71 সনে সফল হয়েছে, এই দেশের জন্য স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন, নিজে সশরীরে যুদ্ধ করেছেন, পরবর্তীতে এই দেশ বিনির্মাণের জন্য তিনি কাজ করেছেন। এই দেশে আমরা আজকে অনেকেই বলি, নির্বাচনকে বানচাল করার জন্য অনেকেই বলি যে আমরা সংস্কার চাই, সংস্কার চাই। বিএনপি কিন্তু 2023 সনের সংস্কার প্রস্তাব দিয়েছে 31 দফা তারেক রহমানের নেতৃত্বে। সেই সংস্কারে কি আছে? এই যে আজকে অ্যাম্বুলেন্সের যে ভাইরা আছে, পরিবহনের কথা, সেই পরিবহনের কথা আছে, একটা শ্রমিকের কি বেতন হবে সেটা আছে, একটা শিক্ষক কিভাবে চলবে সেটা আছে, এই যে হসপিটালগুলো কিভাবে চলবে সেটা আছে, একজন কৃষক তার উৎপাদনশীল ফসলের কি পরিমাণে ন্যায্য মূল্য পাবে কিভাবে সেটা আছে, আমার শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে করবো সেটা আছে। আজকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনেক কথা হয়, মাইলস্টোন নিয়ে। তো যখন আমাদের এই রাষ্ট্রীয় কাঠামোগুলো আমরা ঠিক করব, তখন কিন্তু এগুলো নিয়ে আর কোনো কমপ্লেন হবে না, এবং আমাদের দেশে বিদেশের সাথে সম্পর্ক কি হবে সেগুলো আর হবে না। এই রাষ্ট্রীয়ভাবে আমরা এই সংস্কারগুলো শুরু করেছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থার 5 সাল থেকে বহুদলীয় গণতন্ত্র করছে না ভাই? একদলীয় 5 সাল থেকে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা করছে না জিয়াউর রহমান? খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার করছে না? ইনশাআল্লাহ তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে, আপনাদের কাছে আমরা গিয়েছি, আপনাদেরকে আমরা বলেছি, ইনশাআল্লাহ আমরা সেটা বাস্তবায়ন করব। যখন কেউ সংস্কার কথা বলতে পারেনি, দেশের মানুষ কথা বলতে পারেনি, 2023 সনে আমাদের নেতা জনাব তারেক রহমান এই রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে। আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আমরা সেই রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো আমরা দিয়েছি সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের একটি কথা বলে আমি বিদায় নিব, সেটা হলো দীর্ঘদিন আপনাদের সাথে নিয়ে রাজনীতি করে, আপনাদের পাশে থেকে রাজনীতি, আমি আপনাদের সন্তান। আমি সেই 91 সনে তেজগাঁ কলেজে ভিপি ছিলাম, রাজনীতির অনেক দূর পেরিয়ে এই জায়গায় এসেছি, এবং 91 থেকে 96, 2001 থেকে 2007 অনেক ক্ষমতার মালিক ছিলাম। মালিক বলতে অনেক ক্ষমতাধর ছিলাম, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমার জীবনে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম না, কোনো অন্যায় আমি করিনি, কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিইনি। আমি এলাকার জনগণের জন্য রাজনীতি করি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি আমাকে সুযোগ দেন, আর বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, আপনাদের ভোটে যদি আমি ইনশাল্লাহ নির্বাচিত হই, আমাকে যেহেতু 2 বার মনোনয়ন দিয়েছে, আশা করি আগামীবারও দিবে। এবং আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, জনগণ কোনো সেবা থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, কিশোর গ্যাং, মাদক, এগুলো সমাজ থেকে চিরতরে নির্মূল করবো ইনশাআল্লাহ। কাজেই আমি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, একজন সহযোগী হিসাবে আমি আপনাদের পাশে চাই, এবং আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমাদের নেতাকর্মীর জন্য দোয়া করবেন, তারা যাতে ভালো কাজ করতে পারে, আপনাদের পাশে সবসময় থাকতে পারে। বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে অ্যাম্বুলেন্স মালিক সমিতি, মালিক ড্রাইভার অ্যাসোসিয়েশন, পাশাপাশি হসপিটালগুলো, এবং আপনাদের কাছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তার জন্য দোয়া চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান অচিরে বাংলাদেশে এসে যাতে আপনাদের পাশে থেকে
আপনাদের পাশে থেকে আপনাদের সেবা দিতে পারে, সেই জন্য আপনাদের দোয়া চাই। এবং আজকে আমরা যে স্বল্প আমাদের নিজেদের যতটুকু সম্ভব হয়েছে আপনাদের একটা সম্মাননার ব্যবস্থা করেছি। আশা করি সুশৃঙ্খলভাবে আপনারা যে যেখানে বসে আছেন আপনারা বসে থাকবেন, আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহ আপনাদেরকে সেই জায়গায় সম্মানিত করব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জয়ী হোক, তারেক রহমান, তারেক রহমান জিন্দাবাদ।